তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের দর্শন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ ওয়েস্টার্ন লজিক যে পেপারটা নিয়ে তোমরা প্রত্যেকেই চিন্তিত আছো, এই পেপারের আজকে শেষ মুহূর্তের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের গতবারের প্রশ্নপত্রটা একটু দেখাবো যে গতবারে অর্থাৎ যারা 5th সেমিস্টারে দর্শন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে পরীক্ষা দিয়েছে তাদের কেমন প্রশ্ন এসেছিল। কারণ তোমাদের প্রত্যেকের প্রায় 90% স্টুডেন্ট এটা জানতে চাইছো যে আমরা যদি লজিক বাদ দিয়ে করি, লজিকের পোর্শনটা বাদ দিই, তাহলে আমরা থিওরি পোর্শনের ওপরে কত নম্বরের অ্যান্সার করে আসতে পারবো। দেখো সেটা তোমরা পুরো সম্পূর্ণ বুঝে যাবে। এখানে দেখো, এখানে প্রথমেই বলা হয়েছিল দুটো 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে। এখানে তোমরা লজিক না জানলেও দুটো 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারবে, অর্থাৎ 10 নম্বর, ঠিক আছে। এবং তারপরে 2-এর দাগের প্রশ্নে দুটো 10 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়। সেখানে দুটো 10 নম্বরের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যেটা তোমাদের দেখো এখানে ছিল কটা প্রশ্ন, এখানে 4টে প্রশ্ন ছিল, ঠিক আছে। এই একটা প্রশ্ন তোমরা 10 নম্বরের সম্পূর্ণ দিতে পারতে উত্তর, কোনো লজিক জানার কোনো দরকার ছিল না। এবং আর যে পোর্শন তোমরা অ্যান্সার করতে পারতে সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে তোমাদের এবারে যে পোর্শনগুলো আছে সেখানে পুরোটা মানে কোনোটাই পুরো পোর্শন অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে। সেখানে লজিক তোমাদের জানতেই হবে অল্প। সেক্ষেত্রে এই যে পোর্শনটা আছে দেখতে পাচ্ছ, এই পোর্শনটা কোনো স্টুডেন্ট যদি অ্যান্সার করতো তাহলে কি হতো, তাহলে সে 5 নম্বর, দেখো 5 নম্বর সে কিন্তু লজিক ছাড়াও অ্যান্সার করতে পারতো। তাহলে 2-এর দাগের কত 15 নম্বরের অ্যান্সার করতে পারলে লজিক ছাড়া, আর 1-এর দাগের 10, তাহলে হলো কত 25 নম্বর। 25 নম্বর লজিক ছাড়া অ্যান্সার করা যাচ্ছিল। তারপরে যদি 3-এর দাগের প্রশ্নে আমরা দেখি, 3-এর দাগের প্রশ্ন কি, 3-এর দাগের প্রশ্নে ছিল দেখো 3-এর দাগের প্রশ্ন এখানে কয়ের দাগের প্রশ্ন দেখছো, ক্ষয়ের দাগের প্রশ্নে কোনো লজিকের দরকার কিন্তু ছিল না। একটা 15 নম্বরের প্রশ্ন এখানে তোমরা অ্যান্সার করতে পারতে, ঠিক আছে, একটা 15 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে পারতে। তারপরে দেখো এখানে আরও একটি প্রশ্ন ছিল, এটাও তোমরা একটা 15 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে পারতে, অর্থাৎ 30 নম্বর এখানে অ্যান্সার করতে পারতে। তাহলে ওদিকে ছিল কত 25 আর এখানে কত 30, তাহলে হলো কত 55 নম্বর। এবং তোমরা যদি আরও একটু খেয়াল করো 55 নম্বর, তারপর তোমরা আরও একটু খেয়াল করলে দেখবে এখানে তোমরা কিন্তু যে এখানে 8 নম্বর মানে এখানে প্রায় 10 নম্বরের মতো, 8 × 3 = 11, মানে 10 নম্বরে আমি ধরছি 10 নম্বরের মতো অ্যান্সার করতে পারতে। অর্থাৎ তোমরা কিন্তু 75-এর মধ্যে 60-65 নম্বরের প্রশ্নের অ্যান্সার লজিক না জানা থাকলেও করতে পারতে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। অনেকের ভয় আছে এই পেপারটা নিয়ে, সেই জন্যই এত ভালো করে আমি বিশ্লেষণ করলাম। এবার সাজেশনটা দেখো কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। থিওরি পোর্শন থেকে 10-15 নম্বরের জন্য যে প্রশ্ন তৈরি করবে, আর এখানে খুব কম প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে কোনো প্রশ্নই বাদ দেওয়ার কোনো উপায় নেই বা বাদ দেওয়া যাবে না। দেখো মিলের ব্যতিরেক পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা তারপরে আকার, দৃষ্টান্তর, সুবিধা অসুবিধা এগুলো। তারপরে কারণ বলতে কি বোঝো, কারণ সম্পর্কে IM কপির মতবাদ আলোচনা করো, আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের পার্থক্য উপযুক্ত দৃষ্টান্তর সহ ব্যাখ্যা করো। তারপরে আছে মিলের দেখো অন্যই ব্যতিরেক বা যুগ্ম পদ্ধতি ব্যাখ্যা করো, সেখানে সংজ্ঞা, আকার, দৃষ্টান্তর, সুবিধা অসুবিধা এগুলো। তারপর নিরপেক্ষ ন্যায়ের সাধারণ নিয়মগুলি উদাহরণসহ আলোচনা করো, এই নিয়মগুলি লঙ্ঘন করলে কি কি দোষ ঘটে তা ব্যাখ্যা করো। তারপর নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো, এই বিষয়ে গতানুগতিক, সাবেকি যুক্তিবিজ্ঞানী এবং নব্য বুলীয় যুক্তিবিজ্ঞানীদের মত পার্থক্য আলোচনা করো। তারপরে আছে দেখো মিলের সহ পরিবর্তিত পদ্ধতি আলোচনা করো, তার সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। 6টা প্রশ্ন এখানে আমি দিয়েছি। এই 6টা প্রশ্ন করলে তোমরা মিনিমাম এখান থেকে যদি 15 নম্বরের প্রশ্ন দুটো কমন পাও 30 নম্বর, এবং 10 নম্বরের একটা কমন পাও 40 নম্বর, তোমরা এখান থেকেই অ্যান্সার করে আসতে পারবে। তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র দেখিয়েছি। এবার প্রশ্নপত্র যদি ঘুরিয়ে খুব কঠিন করে ক্যালকাটা ইউনিভার্সিটি, চায় যে ছাত্রছাত্রীরা একটু চাপে পড়ুক, তাহলে সেটা আলাদা ব্যাপার। নাহলে নর্মাল যেমন প্রশ্ন এতদিন হচ্ছে, এতগুলো তো পরীক্ষা হলো, সেইভাবে প্রশ্ন হলে তোমরা এখান থেকেই 40 নম্বরের অ্যান্সার কিন্তু করে আসতে পারছো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন
যেগুলো করবে। 5 নম্বরের প্রশ্ন সত্য ও বৈধতার মধ্যে পার্থক্য সম্পর্ক উদাহরণসহ আলোচনা করো। একটি বৈধ যুক্তির আশ্রয় বাক্য কি মিথ্যা হতে পারে? তারপর বাক্য ও বচনের মধ্যে পার্থক্য, এ বচনের সরল আবর্তন কি সম্ভব উদাহরণসহ আলোচনা করো। বস্তুগত প্রতিপত্তির কুঠাভাস বলতে কি বোঝো উদাহরণসহ ব্যাখ্যা করো। লৌকিক আরোহ বা সরল গণনামূলক আরোহ অনুমান কাকে বলে? লৌকিক আরোহ ও বৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্য লেখো। তারপরে আছে যুক্তিবিজ্ঞানের প্রতীক ব্যবহারের উপযোগিতা সংক্ষেপে আলোচনা করো। প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায়ের নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো। সমবিবর্তন কাকে বলে একটি উদাহরণ দাও। নিরপেক্ষ ন্যায়ের দোষের ওপরে টিকা লেখো। এখানে দেখো যেগুলো স্টার দেওয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার লজিক্যাল পোর্শন থেকে প্রশ্ন পুরো এখানে লেখাই আছে, পরীক্ষায় পুরো নম্বর পেতে হলে অর্থাৎ 75-এ 75 টার্গেট রেখে কেউ যদি পরীক্ষা দিতে চায় তাকে লজিকের প্রশ্ন করতে হবে। এবং লজিকের প্রশ্ন কোনগুলো করতে হবে সেখানে আমি দেখাচ্ছি, দেখে নাও। এগুলো লজিকের প্রশ্ন করতে হবে। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য কিন্তু এই পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, কারণ তোমরা এই পেপার নিয়ে অনেকেই চিন্তিত আছো যে কি পরীক্ষা দেবো। তোমাদের বিষয়টা ক্লিয়ার করলাম যে এইভাবে তোমরা লজিক পোর্শন ছেড়েও ভালো নম্বর পেয়ে পাস করতে তোমরা কিন্তু পেরে যাবে, ঠিক আছে। এবার এখানে তোমরা দেখে নাও যে বচনের রূপান্তর ও ব্যাপকতা নির্ণয়ের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসতে পারে এখানে দেওয়া আছে। তারপর আবর্তন বিবর্তনের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, ভেনচিত্রের ক্ষেত্রে যেগুলো আসতে পারে, সত্তা সারণীর মধ্যে যেগুলো আসতে পারে, লজিক্যাল প্র্যাকটিস সেট দেখছো কিছু প্র্যাকটিস সেট আকারে দেওয়া হয়েছে। তারপরে দেখো, তারপরে সত্তা সারণী যেসব প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো এখানে রাখা হয়েছে, আবর্তন বিবর্তনের ওপর রাখা হয়েছে, ঠিক আছে। আর এটা বিগত বছরের প্রশ্ন ছিল।